আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের ব্যাংক অফ নিয়োজিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের প্রতি পর্বে একজন নতুন অতিথি নিয়ে আমরা উপস্থিত হই, বইয়ের আড্ডা হয়। সেখানে কেন আমরা বই পড়ছি না সব বিষয়ে আমাদের আলোচনার মধ্যে থাকে। আমাদের আজকের আড্ডার মধ্যমণি মশিউর রহমান শান্ত, বিশিষ্ট গল্পকার এবং উপস্থাপক বটে। কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি দাদা, এবং আপনার আয়োজনে আজকে আসতে পেরে আরও বেশি ভালো আছে। মজার ব্যাপার, আজকেও গতদিনের মতো একটা ঘটনা ঘটেছে যে মডেলস রিভার্সড, মানে যিনি উপস্থাপক আজকে তিনি আমার অতিথি, আর আমি নর্মালি কথা বলি, আজকে আমি উপস্থাপক। আমরা বলি না যে একই প্রতিষ্ঠানে পড়লে বা একই শিক্ষকের ছাত্রকে বলা হয় সতীর্থ, আর আমরা হলো একই প্রকাশকের লেখক, নাকি? হ্যাঁ, তা তো বটেই। এবং আমি পাঞ্জেরির সাথে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, আমি বেশ কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। অনেকে বলবে যে ভালো লেখকের সান্নিধ্য পেয়েছে, আমি বলবো হচ্ছে ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি, তার মধ্যে আপনি একজন। এবং আসলেই একটা অসাধারণ যাত্রা পাঞ্জেরির সাথে। এবং আমাদের বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছিলেন যে কবিতা বুঝতে গেলে কবিকে বুঝতে হয়। আমি ঠিক ওরকম করে বলতে চাই, ভালো লেখক কিংবা কবি হতে গেলে সম্ভবত ভালো মানুষ হতে হয়। এ ব্যাপারে মন্তব্য কি? অবশ্যই। এবং আমার কাছে বরাবরই যেটা মনে হয় যে দুনিয়াতে অন্যান্য যারা মানুষ রয়েছেন বা যারা কাজ করছেন, তারা দুনিয়াকে যেভাবে দেখেন এবং লেখক একটু অন্যভাবেই দেখেন। লেখক বিভিন্ন মানুষের জীবনের মাঝে গল্প খুঁজে পান এবং সেই গল্পগুলোকে আলাদাভাবে অনুভবও করতে পারেন। সেই অনুভূতিটা আসলে ভালো মানুষের কাছেই থাকে। সেই অনুভূতিটা আসলে সবাই চাইলেও করতে পারে না। না, কিন্তু এখানে আমি আবার নিজেই ডিসেন্ট দিচ্ছি যে মানুষ তো ভালো মন্দ মিলিয়ে মানুষ হতে পারে। একজন মন্দ মানুষ কিন্তু তার দেখার চোখ আছে, তিনি গল্প বানাতে পারেন, গল্প লিখতে পারেন, অথচ ব্যক্তি হিসেবে হয়তো উনি ততটা সলিড নন। সেক্ষেত্রে কি হবে? সেটা তো আসলে ডিপেন্ড করে সব কিছু। তো মানে এই জিনিসগুলো নিয়ে জাজ করতে গেলে না অনেক কমপ্লিকেটেড কিছু ব্যাপার নিয়ে কথা বলতে হবে, এবং যে কমপ্লিকেশনসের কোনো শেষ নেই। যেমন অনেকে কাজের উপরে ডিপেন্ড করে তাদেরকে জাজ করা যেতে পারে। অনেকের সময় দেখা যেতে পারে যে সে হয়তো ভালো কাজ করছে না কিন্তু মানুষ ভালো। তো মানে বাইরে থেকে বোঝাটা সত্যি মুশকিল। আমরা যদি অস্কার ওয়াইল্ডের কথা বলি, উনি কিন্তু দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং একটা বাজে কাজের জন্য। আবার যদি আমি আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কথা বলি, উনি খুব তুখোর গোয়েন্দা ছিলেন, কিন্তু একই সঙ্গে উনি কিন্তু কোকেন আসক্তও ছিলেন। অনেকে বলে এই আসক্তি নাকি তার ক্রিয়েটিভিটি অফ দ্য ব্রেইন এটাকে অনেকটা বাড়িয়ে ছড়িয়ে দিত। এটা আর কি আমার শোনা কথা, এটার কোনো ওরকম সমীক্ষা করে কেউ বলেনি। আচ্ছা, বইমেলা নিয়ে এবারে কি অভিজ্ঞতা? বইমেলার অভিজ্ঞতা ভালো, কারণ প্রতিটা লেখকের জন্যই বইমেলা একটা আনন্দের জায়গা, উৎসবের জায়গা। এবং আমরা যারা লেখালেখি করি তারা তো আসলে মুখিয়ে বসে থাকি যে কবে নাগাদ বইমেলা শুরু হবে, আমরা পাঠকের কাছে যেতে পারবো। এবং পাঠকের কাছে, পাঠকের সান্নিধ্যে যাওয়াটা, কাছ থেকে তাদের যে প্রতিক্রিয়াটা দেখা, এটা ভীষণ আনন্দের হয়। আমার জন্য তো এটা বরাবরই ভীষণ আনন্দের, এবারও তাই হয়েছে। এবং আমি মনে করি যে এটা ওই যে একজন পাঠক আমার বইটা ধরে দেখছে, উল্টে পাল্টে দেখছে, একসময় অবধি এটা আমার কাছে একটা মানে অনির্বচনীয় আনন্দ ছিল। এখন অনেকে আসে, অটোগ্রাফ দেই, এখন হয়তো ওই ফিলিংসটা ওভাবে নেই, বাট তারপর একজন পাঠক যখন আমার বইটা কিনছে, দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি বরাবরই আসলে পজিটিভ মানুষ, তো আমি সব কিছু মাঝে না পজিটিভিটি খুঁজে পাই। যেমন যারা অনেকে আমাকে রেডিওতে শুনেছে আর যে শান্ত হিসেবে যারা আমাকে চিনে, তাদের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে অনেকে হয়তো বই পড়েনি কিন্তু ভালোবাসার জন্য তারা লিসনার হিসেবে হয়তো বা সে বইটাকে কালেক্ট করেছে, ছবি তুলে পাঠিয়েছে। এবং আমি যখন জিজ্ঞেস করছি যে বইটার কোন অংশটা ভালো লেগেছে, তারা হয়তো বলতে পারেনি। তো আমার জায়গায় বা মানে অনেকের জায়গায় হয়তো বা এটা মন খারাপের একটা কারণ হতে পারে যে আমার বই তো পড়েনি, শুধুমাত্র নিয়ে রেখেছে। কিন্তু তার পরবর্তীতে আমি যেটা ভাবলাম, বইটা তো ঘরে আছে, কোনো একদিন হয়তো বা তার সূত্র ধরে অন্য কেউ পড়তে পারে এবং তারও হয়তো বা পড়ার অভ্যাসটা গড়ে উঠতে পারে। তো যখন কারো বই প্রকাশ হয়, অনেকে বলে না যে মানে কালের পরিক্রমায় সে হারিয়ে যাবে বা এই লেখক তো টিকে থাকবে না। টিকে থাকবে কি থাকবে না এটা আসলে মানে আমরা তো কেউ জানি না। তো তারপরে যারা চেষ্টা করছে সে তো অন্য কিছু করতে পারতো। এবং এখানে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমি বই উপহার দিতে কখনো পিছপা হই না কেন, প্রথম কথাটা এটা সে খেয়ে ফেলতে পারবে না। আমি বিপরীতে কিছু আশাও করছি না, বরং ওই বইটা সে না পড়ুক, কেউ না কেউ পড়বে। এটা কিন্তু শক্তির অবিনাশ সীতাপাদের মতো এই শক্তিটা টিকে থাকবে কারো না কারো মনের মধ্যে। আরেকটি মজার বিষয় হলো এই যে অনিশ্চয়তাকে আমি খুব মূল্যবান মনে করি। আমি যদি জানতাম শান্ত যে আমি কবে মারা যাব, তাহলে সম্ভবত জীবনটা আমার কাছে সবচেয়ে দুর্বিষহ মনে হতো। এই যে প্রতি
মুহূর্তে কি হচ্ছে, অস্থিরতা, অস্থির সময়, এটার একটা পজিটিভিটি কিন্তু রয়েছে। অনিশ্চয়তা কিন্তু এক ধরনের আনন্দও দেয়, থ্রিল, যেটা নিয়ে আমরা লেখালেখি করি আর কি, অ্যাডভেঞ্চার। আসলেই তাই। এবং আমার ক্ষেত্রে বইয়ের যে অবদানটা, মানে আমার জীবনের পুরো মিশন ভিশন সব কিছু পরিবর্তন করে দিয়েছে বই। কারণ আমার তেমন কোনো বন্ধু ছিল না, আমি খুবই আনসোশ্যাল ছিলাম, আমি কথা খুবই কম বলতাম, ইন্ট্রোভার্ট প্রকৃতির। খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। এবং আমার এখনো মনে পড়ে, আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমাদের যে এলাকায় একটা লাইব্রেরি ছিল, আমি সেই লাইব্রেরিতে যেতাম, প্রতিদিন একটা বই নিতাম এবং তার পরের দিনই আমি সেই বইটা আবার পড়ে দিয়ে আসতাম। তো যে লাইব্রেরিয়ান ছিলেন, ওনার মনে একবার সন্দেহ হলো যে আসলে কি ছেলে প্রতিদিন একটা করে এত বই তাড়াতাড়ি নিয়ে কি যায়, করে বই এত শেষ করে? তাড়াতাড়ি পড়ে কিভাবে। হ্যাঁ, এবং আমার এখনো মনে আছে, আমি টানা 178টা বই এভাবে টানা পড়েছি। মানে আমি নিয়েছি, তারপরে দিয়েছি, আবার নিয়ে এসে আরেকটা, এমন করে গিয়েছে। এবং তার পরবর্তীতে ওনার সাথে যখন আমি গল্প করা শুরু করলাম এবং উনি দেখলেন যে বিভিন্ন গল্পের চরিত্র নিয়ে আমি কথা বলছি, জোছনা অজনের গল্পে নাইমুলকে, মরিয়মকে, বা অন্যান্য আরও যে গল্পগুলো আমি পড়ছি সেই গল্পগুলো চরিত্র নিয়ে কথা বলছি, তখন উনি বুঝতে আশ্বস্ত পারলেন হলেন যে আসলে তো পড়ে। এবং এটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো লেখক হিসেবে সেক্ষেত্রে তোমার পরিকল্পনা কি, মানে আমার গল্পই? আমার পরিকল্পনা বলতে গেলে আমি প্রথমে বলবো হচ্ছে আমি গল্প বলে যেতে চাই, সেটা যে কোনো মাধ্যমে। আমার রেডিওতে আমি যে অনুষ্ঠানগুলো করেছি, ধোঁকা, প্রতারণার গল্প নিয়ে, বি পজিটিভ, একটি পজিটিভ বাংলাদেশের গল্পকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর সেই গল্পগুলোকে আমি বিভিন্ন সময় আমি লিখেছিও। অনেক সময় আমার রেডিওতে ভূতের গল্পগুলো যেগুলো ছিল সেগুলো নিয়েও বই বের হয়েছে। আমি চাই গল্প ছড়িয়ে দিতে, সেটা যে কোনো মাধ্যমে হোক, সেটা গল্পের বইতে হোক, সিনেমাতে হোক, কিংবা চ্যানেলে যে টেলিফিল্ম গেল আমার, বা নাটক গেল, সেগুলোর মাধ্যমে। তো সেই গল্পগুলোকে ছড়িয়ে দিতে পারলে না, আগ্রহের জায়গা এমনিতেই তৈরি হবে। আর তরুণ যারা রয়েছে, যারা বই পড়ছে না বা পড়তে চাচ্ছে না, তাদের আগ্রহের জায়গার জন্য যদি আমরা বইটাকে আরেকটু অ্যাভেলেবেল করে ফেলতে পারি, তাহলে কিন্তু দারুণ কিছু হতে পারে। আপনি দেখবেন যে বিশাল বিশাল শপিং মল আছে আমাদের ঢাকার, কিন্তু সেই শপিং মলে কিন্তু কোনো বুক কর্নার ওভাবে দেখা যায় না। বুক কর্নার, বুক সব কিছুই নেই। তো আপনার চোখের সামনে যখন থাকবে, একবার, দুবার, তিনবার দেখার পরে চারবারের সময় কিন্তু আপনি রাইট। এবং আমি এর সঙ্গে একমত কেন, আমি কিছু কিছু আছে না, এক ছাদের নিচে সবকিছু বিক্রি হয়, বিভিন্ন চেইন শপগুলো, সুপার শপগুলোতে আমি দেখেছি যে কিছু কিছু আইটেম বেরিয়ে যাওয়ার সময় রাখা থাকে, চকলেট হোক বা এনিথিং যেটাই হোক। তো সেটা দেখা যাচ্ছে মানুষ অনিচ্ছা সত্ত্বেও একটা তুলে নেয়। হ্যাঁ, যে এই যে অনিচ্ছা সত্ত্বে তুলে নিয়ে যখন সে সেখান থেকে একটা উপযোগ পাবে, আমার ধারণা তখন সে সেই বিষয়ের প্রতি আসক্ত বা অনুরক্ত হলেও হতে পারে। আমি আরেকটা বিষয় আসলে একটু মানে সংযুক্ত করতে চাই, সেটা হলো কফির সাথে বইয়ের যে সম্পর্ক। আমি মানে ব্যাংক অফ, যিনি আপনাদের নিবেদিত যারা, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বইকে অ্যাভেলেবেল করা বা চোখের সামনে রাখা, বইয়ের সাথে কফির কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যে আপনি কফি খেতে খেতে হচ্ছে বই পড়ছেন। এবং যেটা ব্যাংক অফ ভেবেছে যে এটাও হতে পারে যে বইয়ের আয়োজনের পাশে থাকা। এরকম করে বিভিন্ন কফি শপগুলোতে যদি এমন হয় যে বই একটা কর্নারে থাকে, যে কেউ চাইলে কফি খেতে খেতে একটু বই পড়লো, দু চার পাতা এমনিতেই ধরে দেখলো, বা বইটা হাতে নিয়ে বসে দেখলো, এটার মধ্যে যে দারুণ একটা ব্যাপার বা দারুণ একটা উদ্যোগ থাকতে পারে, এই উদ্যোগটা নিয়ে কিন্তু এবং আমি মনে করি এই ফাঁকে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা একটা এরকম একটা লেজিসলেশন করে দিন, যেখানে কফি সেখানেই বই, অর্থাৎ কফি শপ দিলে অত্যাবশ্যকীয়ভাবে একটা বুক কর্নার থাকতে পারে। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার হবে। আরও একটা দারুণ ব্যাপার রাষ্ট্রযন্ত্রের কাছে হতে পারে, সেটা হচ্ছে আমরা এখনও দেখি যে স্কুল কলেজে যখন কোনো একটা ইভেন্ট হয়, কোনো একটা কম্পিটিশন হয়, এবং সেখানে পুরস্কার হিসেবে হয়তো বা পেয়ালা দিচ্ছে, মগ দিচ্ছে বা অন্যান্য কিছু দিচ্ছে, সেখানে যদি বইটাকে সংযুক্ত করা যায় এবং বইটাকে উপহার হিসেবে দেওয়া যায়, এখন অনেক স্কুল কলেজে সেটা করছে না, সম্ভবত এই বিষয়টা নির্দেশনা আছে, আমি যতদূর মনে করতে পারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা যে বোর্ড আছে সেখান থেকে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমি মনে করি, আমার মনে পড়ে যতদূর। তাহলে তো ভীষণ দারুণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এই পদক্ষেপগুলো আরো যত বেশি নেওয়া যায় তত হলো আমাদের তরুণ প্রজন্মে যারা আছে। এবং তার একটা প্রমাণ, আমার ক্লাস 6-এ আমি একটা উপস্থিত বক্তব্যে আমি একটা ছোট্ট ডিকশনারি পেয়েছিলাম, তখন আমার মনে হয়েছে এইটুকু বই আমার মুখস্থ করা উচিত। এবং পরে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ভার্সিটিতে, সবাই জানতো যে আমি লেক্সিকন মানে অভিধান আমার মুখস্থ। এটা একটা হ্যাবিট হয়ে গিয়েছিল যে নতুন শব্দ শেখা। সো এটাও কিন্তু একটা মজার ব্যাপার হতে পারে যে আমরা শব্দ শিখছি, বাংলা ভাষা শিখছি। দারুণ ব্যাপার। এবং অভিধান মুখস্থ করা তো মানে পুরোটা পারিনি, বাট আমার চেষ্টা এখনো রয়েছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জানতে চাই যে এই যে বর্তমান যে আমি অস্থির বা স্থির কি সময় বলবো না, বুঝতে পারছি না, লেখালেখি, এই যে তুমি যে গল্পগুলো করছো, সময়টা কিভাবে এখানে মানে ইনসার্টেড হচ্ছে? সময় ধরে রাখাই তো একজন গল্পকার বা সাহিত্যিকের কাজ।
হ্যাঁ, সময় ধরে রাখার যে বিষয়টা এখন প্রসঙ্গক্রমে আসতে পারে যে আমি আসলে আমার সাবজেক্টটা কি মূলত, মানে আমি কোন বিষয়ের বস্তুর উপর লেখালেখি করছি। আমি যেহেতু মানুষের জীবনের গল্প বলতে পছন্দ করি, সময় অবশ্যই ইম্পর্টেন্ট, এবং একই সাথে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি জানি না এটা আমার প্রতিবন্ধকতা কিনা, মানে আমি লিখতে পারি যখন আমি কল্পনায় দেখতে পারি। যখন আমার কল্পনায় আসে না তখন আমি মানে রাইটার্স ব্লকে চলে যাই, আমি লিখতে পারি না। মানে হয় না, অনেক লেখকই আছেন হয়তো বা অনেক বেশি প্রতিভাবান হয়তো বা তারা বেশি, এবং তারা চাইলে হয়তো যে কোনো সময় লিখতে পারে। আমার এই বিষয়টা আসলে আসে না। এই বিষয়টা আমি প্রথমে গল্পের প্লটটা আমার মাথায় আসার পর তার পরবর্তীতে তখন আমি কল্পনায় যখন চরিত্রগুলোকে দেখতে পারি তখনই কেবল লিখতে পারি। যেমন আমার সূর্যোদয় নামে একটা উপন্যাস বের হয়েছে, সেই উপন্যাসে মূলত আমি চেয়েছি যে বাংলাদেশকে কিভাবে পরিবর্তন করা যায়, সেই জায়গাগুলোকে কিভাবে বইয়ের গল্পের মাঝে ইনসার্ট করে দেওয়া যায়। যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজগুলো আছে তারা যদি বড় বড় হসপিটাল দেওয়া শুরু করে, এবং সেটা থেকে যদি কিভাবে চেঞ্জ করা পসিবল হয়, সেই পসিবিলিটিসের জায়গাগুলোকে আমি নিয়ে এসেছি। তো সময়কে কিভাবে আমি নির্ধারণ করি, এটা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি তাহলে বলবো যে গল্পের মাঝে, গল্পের ভেতরে। এবং এই যে পজিটিভিজমগুলো উঠে এসছে, জি, এটাই কিন্তু একই সঙ্গে সমস্যা এবং সমাধান, এবং এই যে গল্পগুলোর মধ্যেই বলা যাচ্ছে আজকের বাংলাদেশ কেমন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। এবং বাংলাদেশ নিয়ে আমি বরাবরই আশাবাদী এবং পজিটিভ মানুষ। আমি সব কিছুতে আমি পজিটিভিটি দেখতে পাই। তাই হয় না যে যা কিছুই হয়ে যাক না কেন, যেভাবেই হোক না কেন, দেশ তো নিজের। দেশকে যদি আগলে রাখতে হয় সেটা আমাকে আগলে রাখতে এটা হবে। আমারও কথা, তবে এটার মধ্যে একটু এড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকে। আমি যদি একটা নেতিবাচক ঘটনাকে ইতিবাচক দেখতে চাই, তাহলে যারা অনেক সময় আছে, তাহলে কিন্তু এই সমস্যার গোড়ায় কিন্তু আমরা পৌঁছতে পারি না। না, ইতিবাচকভাবে কিন্তু আমাদের ওই চ্যালেঞ্জগুলোকে কিন্তু মোকাবেলাও করতে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং যারা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন তাদের হাতে এই বিষয়টা সম্পূর্ণ। সেক্ষেত্রে লেখক কবিদের একটা বড় ভূমিকা থাকে। যদি আমাদের রাষ্ট্রযন্ত্র পাঠে অনুরাগী হন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে সময়টা কিরকম যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং এটা যারা বর্তমান সময়ে লিখছেন তারাও নিশ্চয়ই সবাই খেয়াল রাখছেন। অশেষ ধন্যবাদ শান্ত, তোমাকে আমাদের শোয়ে অংশ হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের এখানে ইতি টানছি। দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সঙ্গে আরেকটি পর্বে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন।